সারা বিশ্বে কতগুলি জলাভূমি রয়েছে তার একটা দীর্ঘ তালিকা রামসারের সাইটে গেলে যে কেউ পাবেন। সেখানে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গে মাত্র দুটো এরকম জলাভূমি রয়েছে। একটা হচ্ছে বাইপাসের ধারে এই ইস্টার্ন কলকাতা ওয়েটল্যান্ড এবং আরেকটা হচ্ছে সুন্দরবন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ক্যাপ্টেন পার্থসারথী যে তথ্যটা দিচ্ছেন সেটা মারাত্মক। সেটা হচ্ছে 8 বছরে 80টা গোডাউন তৈরি হয়েছে, প্রত্যেকটা হয়েছে জবরদখল করে। মানে গড়ে হচ্ছে প্রতি বছর 10টা করে গোডাউন তৈরি হয়েছে। শুধু নির্দেশিকার কথা বা আইনের কথা নয়, বিশ্বনাথ দা, দর্শকদের মনে করিয়ে দেব, ওয়েটল্যান্ড বাঁচানোর জন্য আদালতের পরপর নির্দেশিকা আছে। সর্বশেষ নির্দেশিকা যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছিল, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার ডাইরেক্টিভে স্পষ্ট বলেছিলেন এই অবৈধ নির্মাণ আটকানোর জন্য এই ওয়েটল্যান্ডে যে কোনো রকম রেজিস্ট্রেশন যাতে না হয়, এই অবৈধ কোনো নির্মাণে বিদ্যুৎ সংযোগ যাতে না হয়, সেটা সিএসসি বিদ্যুৎ পর্ষদ সংশ্লিষ্ট দপ্তরকে দেখতে হবে। তাহলে প্রশ্ন, এগুলো চলছিল কি করে বছরের পর বছর? দেখো, আমাদের রাজনীতিবিদরা এতটাই স্বার্থপর, আমাদের শাসক দল এতটাই স্বার্থপর, প্রশাসনের শীর্ষে যারা আছে তারা এতটাই স্বার্থপর, কেবলমাত্র নিজেরা ভোগ করবে, এই প্রজন্মকে ভোগ করবে, আর পরবর্তী প্রজন্ম পূর্ব কলকাতার জলাভূমি থেকে বঞ্চিত হবে। ফলে আগামী প্রজন্মকে বঞ্চিত করেও একটুকু দ্বিধাবোধ করছে না এই শাসক দল। তার মতন করে কিন্তু এই জমিগুলোকে বেদখল করাচ্ছে টাকার বিনিময়ে। তুমি কি মনে করো পূর্ব কলকাতায় যে এই যে বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে, এই যে একটার পর একটা গোডাউন হচ্ছে, এগুলো কি এমনি এমনিই হচ্ছে? টাকা দাও, রাজনৈতিক বিদদের টাকা দাও, কিছু পুলিশের একাংশ টাকা খায়, টাকা দাও, টাকার বিনিময়ে জলাজমি বুঝে যাচ্ছে, গোডাউন উঠে যাচ্ছে। এবং কতটা স্বার্থপর হলে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যাদেরকে বলা হয়, কতটা স্বার্থপর হলে চোখের সামনে দেখে না যে পূর্ব কলকাতা বন্ধ হয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে আমি জলাভূমি মানে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা করব, ওনার 1 মিনিট সময় লাগবে। নেতাদেরকে যদি উনি শাস্তির ব্যবস্থা করতে পারে যারা টাকা খেয়ে এই জলাভূমি বন্ধ করে দিচ্ছে, 1 মিনিট লাগবে, কিন্তু করবেন না, কারণ এতটাই স্বার্থপর আগামী প্রজন্ম যাতে বঞ্চিত হয় সেই আয়োজন তারা করছে। এবং দ্বিতীয় বিষয়টা তুমি দেখো, যে দমকল প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে, প্রতিনিয়ত ব্যর্থ। তুমি লক্ষ্য করেছো যে মানে ভয়ঙ্কর এক একটা মানে অগ্নিকাণ্ড ঘটছে, মানুষের মৃত্যু ঘটছে, তারপরে যেগুলো রিভিল হচ্ছে, যেমন ধরো ইয়েতে তোমার গিয়ে মহাত্মা গান্ধী রোডের সেই ইয়েতে তোমার গিয়ে বারে, সেখানে যে অগ্নিকাণ্ড ঘটেছিল, কতজন লোক মারা গিয়েছিল, কি কি ধরা পড়েছিল? লাইসেন্স ছাড়া চলছে হোটেল, বার ইত্যাদি। কি ধরা পড়েছিল? যে দমকল দপ্তরের কোনো ইয়ে নেই, সেখানে মনিটর ছিল না, লাইসেন্স ছিল না। কি ধরা পড়েছে? যে ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। ফলে কি করে এগুলো চলছে? তার কারণটা হলো প্রশাসন বলে কিছু নেই। এবং তুমি দমকল দপ্তরের কাজকর্ম দেখো, 40% পদ শূন্য আছে। আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি 40% বেশি অ্যাকচুয়ালি পদ শূন্য আছে। তাহলে তুমি খেলা মেলাতে টাকা দিচ্ছ, তুমি দুর্গাঙ্গনে টাকা ঢালছো, অথচ প্রশাসনের কেন্দ্রীয় জায়গা যেগুলো, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করছো না, কলেজে অধ্যাপক নিয়োগ করছো না, পুলিশে পুলিশ নিয়োগ করছো না, পুলিশ দপ্তরে পুলিশ নিয়োগ করছো না, দমকল দপ্তরে দমকল নিয়োগ মানে দমকল দপ্তরে কর্মী নিয়োগ করছো না, অফিসার নিয়োগ করছো না, বন দপ্তরের আধিকারিক নেই, কর্মী নেই। ফলে সমস্ত জায়গায় তোমার একটা নন গভর্নেন্স তুমি চালু রেখেছো, এবং যার ফলে প্রতিনিয়ত মানুষ কিন্তু ভুগছে। মৃত্যুর বিনিময়ে মানুষ কিন্তু এই নন গভর্নেন্সকে ফেস করছে। তুমি কেবলমাত্র কিছু খেলা মেলাতে টাকা ঢালছো, ঢেলে তুমি তোমার ভোটটা স্বার্থপরের মতো নিশ্চিত করছো। মানছি যে তোমার বিরোধীরা দুর্বল থাকায় তুমি স্বার্থপরের মতো ভোট নিশ্চিত করছো, কিন্তু গভর্নেন্স কোথায়? এই প্রশ্নটা যদি এখন কেউ করে যে কি করে দিনের পর দিন গত 8 বছর 9 বছরের মধ্যে একটার পর একটা গোডাউন ওই জলাভূমিকে বুঝে তৈরি হলো, কার সাথে তৈরি হলো? মানে বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন যে এইভাবে একেবারে জবরদখল চলছে, শুধু নয় তার উপরে বেআইনি নির্মাণ হচ্ছে, এটা যদি প্রশাসনিক ব্যর্থতা না হয় তাহলে কোনটা? আমি বাকি অতিথিদের কাছে আসার আগে আমি একবার সরাসরি ঘটনাস্থলে এই কারণে আপনাদের নিয়ে যাব, প্রায় 18 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন এখনো বিভিন্ন জায়গায় জ্বলছে। ব্রতদীপ ভট্টাচার্য সেই ছবিটা তুলে ধরবেন দ্রুত। ব্রতদীপ।
দেখো, আগুন কিন্তু এখনো যে দেখা যাচ্ছে যে খাদ্য প্রস্তুতকারী সংস্থা তার যে গোডাউন সেখানে এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল এবং প্রায় 18 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু সেই আগুন কিন্তু পুরোপুরি নেভানো যায়নি। দমকল কর্মীরা প্রায় যে আগুনের বড় অংশ সেটা নিভিয়ে দিয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পকেট ফায়ার রয়েছে। এবং এই মুহূর্তে তুমি ঘটনাস্থলে দেখতে পাচ্ছ বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তিনিও এসছেন যে ভস্মীভূত হয়ে যাওয়া যে দুটি গোডাউন সেই গোডাউনের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে যারা পরিবারের লোকেরা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বললেন। অশোকবাবু, দেখলেন তো কি পরিস্থিতি, লাইভে রয়েছি, গোটা রাজ্যের মানুষ আপনাকে দেখছে। এই গোটাটা তো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডসের জায়গা এবং সেখানে এই ধরনের নির্মাণ কোনো আইন কানুন মানা হয়নি বলে অভিযোগ উঠছে। আইন কানুন তো কিছুই মানে না, এখানে টাকা দিলেই সব কিছু হয়। বাট এখন আমার চিন্তা এটাই যে আমার ময়না থেকে প্রায় 24-25 জন নিখোঁজ, তাদের কোনো তাদেরকে পাওয়া যাচ্ছে না এবং তারা এখানেই কাজ করতো। এবং শুধু ময়না না, সামনে পিংলা, সবং, এখান থেকেও 3 জনের মতো নিখোঁজ আছে। এখানে বেশিরভাগ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ছেলেরাই এখানে কাজ করতো এখানে। তো এখনো পর্যন্ত পুলিশের যেটা তদন্তে যেটা জানতে পেরেছে যে নাকি 7-8 জনের করতে পেরেছে, বাট 7-8 জন নয়, এটা একদম মানে 28-29 জনের একটা গোডাউনে যেখান থেকে আমাদের একটা ছেলে সে লাফিয়ে বেরিয়ে গিয়েছিল, তো তাকে পিজিতে নিয়ে গিয়েছিল, তাকে এখন বের করে নিয়ে যাচ্ছে আমাদের লোকজন। এবং সে বলল যে আমরা একটা গোডাউনেই ছিলাম প্রায়। আশঙ্কা, দুশ্চিন্তা এখনো রয়েছে, উদ্বিগ্ন পরিবার, এখনো সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমি এখান থেকে একবার পার্থপ্রতিম তার কাছে আসবো। পার্থপ্রতিম দা, দেখুন আইন আছে, অনেক নিয়ম আছে, কিন্তু যেটা রক্ষা করা, অর্থাৎ এই আইন নিয়ম রক্ষা করা যাদের দায়িত্ব, তারা কোথাও গিয়ে আইন রক্ষা করছে না বলে, নজরদারি নেই বলে এরকম ঘটনা ঘটছে। আর সত্যি তো, নজরদারি না থাকলে তো এই ঘটনা ঘটবেই, এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে। একদম দেবস্মিতা, প্রথমত আইন আছে এ কথা ঠিক, কিন্তু এনফোর্সমেন্ট অফ ল বলতে যা বোঝায় সেটা নেই। এবং সেটা না থাকলে আসলে আইন থাকা বা না থাকা দুটোই হচ্ছে যে সমার্থক হয়ে যায়। এবং এই কারণের জন্য দেখবেন কি অদ্ভুত কন্ট্রাডিকশান নিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলার অনুষ্ঠান করছি যে রামসার সাইট মানে ওই যে জলাভূমি, সেখানে নির্মাণ অবৈধ। ফলে এই অবৈধ নির্মাণে হচ্ছে যে অ্যাপ্রুভাল পুরসভা দিয়েছে কিনা, এই প্রশ্নটা প্রথম পুরসভা ফিরহাদ হাকিমকে করা উচিত। যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে দিয়েছে, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, সেখানে ফায়ার সেফটি কোনো নর্মস তারা ফলো করছিল কিনা, করেনি বলাই বাহুল্য। এই তিনটে প্রশ্নই অমূলক হয়। সুজিত বসু যে উত্তরটা দিয়েছেন তাতে বলেছেন যে আমাদের ওটা দেখার কাজ না, আগুন লাগলে পরে আমরা আগুন কেবলমাত্র নেভাই। ফলে এখন মুশকিলটা হচ্ছে ডিজাস্টার মিটিগেশনের ক্ষেত্রে যদি এরকম একটা অদ্ভুত জিনিস হয়, বিপর্যয়ের আগে আপনি কোনো মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন না, বিপর্যয়ের সময় গিয়ে হাজির হচ্ছেন, আর বিপর্যয় শেষ হওয়ার পর কোনো শিক্ষা দিচ্ছেন না, তাহলে কার্যত কোনো দিন রাজ্যের প্রশাসন হচ্ছে যে এই বিপর্যয় মোকাবিলা করতেই পারবে না। ফলে এটা ঠিক কথাই যে সুজিত বসু আগুনের মন্ত্রী হিসেবে তিনি তো অবৈধ যে নির্মাণ সেখানে হচ্ছে আগুন তার সুরক্ষা আছে কিনা তিনি দেখতে যাচ্ছেন না। কিন্তু মুশকিল হচ্ছে এই গোটা নির্মাণটাই যদি অবৈধ হয় তাহলে ফায়ার সেফটি অলওয়েজ উইল বি ইন কোয়েশ্চেন। ফলে এবং সেই ঘটনাটাই ঘটছে। এই যে স্প্রিংকলার লাগিয়েছেন, ও হয়তো নিজ গুণে লাগিয়েছিল, হয়তো কাজ করেনি, এখানে ফায়ার অ্যালার্ম, স্মোক অ্যালার্ম কিচ্ছু নেই। এবং সর্বোপরি হচ্ছে যে যেভাবে গোডাউনগুলো প্লেসড হয়ে আছে সেটা একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে যে আমাদের নগর পরিকল্পনা যেভাবে চলছে ক্যালকাটা কর্পোরেশন তাদের নিয়ে। এবং আমি বলছি যে ডিজাস্টার মিটিগেশনের ক্ষেত্রে নির্মম একটা প্রশাসনিক সিদ্ধান্ত, কীরকম 7 জন মানুষ মারা গেছেন দেবস্মিতা। আমি জানি না যে এখনও পর্যন্ত কতজন মানুষ ওখানে থাকতে পারেন। 13 ঘন্টা অবসর পেলাম, তারপরে রাত্রেবেলা একটা বাতি নিয়ে এই অপারেশনটা চালানো যাচ্ছে না, যে যদি ওখানে আরও 3টে মানুষ হচ্ছে যে মারা গিয়ে থাকেন, তারা যদি সেই ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকেন, ফলে একই সাথে মানুষগুলো গরিব বলে তার প্রয়োজনীয়তা অনুভব করছে না। একদমই তাই। ফলে এদেরকে নির্মমভাবে, আমি বলছি যে নির্মমভাবে একটা মানুষ মরে যাওয়ার পরও, একটা দুর্ঘটনার পরও একটা সরকার, একটা প্রশাসন তাদের মুখটা কত আমি কি বলবো যে মানে নির্মম হতে পারে। আমি এই জিনিসটা হচ্ছে যে অবাক হওয়ার মতো ঘটনা। এবং আমি বলছি যে কলকাতা শহর, আমরা এর আগের আগুনগুলো দেখেছি, মেছুয়াপট্টির আগুন, সেখানে 15 জন মানুষ মারা গেছিলেন একটা হোটেলে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে আছে যে সেখানে ফায়ার লাইসেন্স রিনিউড হয়নি। আর এখানে যে আগুন নিয়ে আলোচনা করছে ওখানে ফায়ার লাইসেন্সের কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না, কারণ গোটাটাই একটা অবৈধ। ফলে এখন অবৈধ একটা জিনিস চলছে এবং সেখানে দলে দলে শ্রমিক কাজ করতে যাচ্ছে এবং তাদের শোয়ার ব্যবস্থা কি?
আমি আপনাকে বলছি যে তারা ওই ফল সিলিংয়ের মতো করে ওপরটায় গিয়ে শুয়ে আছেন, এবং এই যে এই অবস্থায় মানুষ দিন যাপন করছেন, তাহলে ওই এলাকার জনপ্রতিনিধিরাই বা কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।